দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানোর নীতি গ্রহণের তাগিদ, সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর প্রত্যাশা। ঘূর্ণিঝড় রিমালে উপকূলবর্তী ২০ জেলায় প্রায় ৭,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি, ১,০০০ কোটি টাকার ফসল নষ্ট। টিসিবির ভর্তুকি মূল্যে নিত্য পণ্য পাবেন মধ্যবিত্তরাও, আগামী অর্থ বছর থেকে কার্যক্রম শুরু। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জীবনযাত্রার ব্যয়ের চাপ কমানোই আসছে অর্থ বছরের বাজেটে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আর তাই নতুন বাজেটে সামাজিক সুরক্ষার আওতা ও বরাদ্দ দুটোই বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছে সিপিডি। রোববার রাজধানীতে অর্থনীতির স্বাধীন পর্যালোচনার এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। অনেকদিন ধরেই মূল্যস্ফীতির চাপে আছে দেশের মানুষ, যা কমাতে সুদহার বৃদ্ধি সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। উদ্দেশ্য বাজারে নগদ টাকার যোগান কমানো। সরকারের এই পদক্ষেপের কারণে প্রায় ১% মতো কমেছে বেসরকারি খাতের বিনিয়োগের পরিমাণ। যদিও মোট দেশজ উৎপাদন বা জিডিপির অনুপাতে ২০২২-২৩-এর তুলনায় সরকারি খাতের বিনিয়োগ ১% মতো বেড়ে পৌঁছেছে প্রায় ৭.৫%, যেটিকে দ্বৈতনীতি বলে মনে করছে সিপিডি। অস্টারিটি মেজারের এই জিনিসগুলো যতটা আমরা বেসরকারি খাতকে মাথায় নিয়ে করি, ততটা সরকারি খাতকে মাথায় নিয়ে করি না। নিয়ম হচ্ছে এই ধরনের মেজারগুলোর অংশ কিন্তু সরকারও এর অংশ হওয়ার কথা, কিন্তু তা না হয়ে যদি এই ডলার বৃদ্ধির মধ্যেও যদি সরকারের আমদানি করার প্রবণতা যদি অব্যাহত থাকে, উচ্চ সুদে এবং উচ্চ ডলার দিয়ে যদি আমদানি করার প্রবণতা থাকে, বৃহৎ আকারের প্রকল্প নেওয়ার যদি প্রবণতা থাকে এবং একই সাথে যদি সরকারের অপ্রয়োজনীয় ব্যয় অব্যাহত রাখার প্রবণতা থাকে, তাহলে কিন্তু এর দুর্ভোগ সরকারের মধ্যে যারা আছে তারা তো টের পাবে না, টের পাবে আসলে জনগণ। চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছিল ৭.৫%। যদিও আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিপির হিসেবে এটি থাকবে ৫ থেকে ৬% মধ্যে। সিপিডি বলছে, প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পাশাপাশি এ খাতের বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। আমরা মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে উচ্চ প্রবৃদ্ধির টার্গেট ধরে এগোনোর চেয়ে সামষ্টিক স্থিতিশীলতা অর্জনটাই সরকারের বেশি প্রাধিকার পাওয়া উচিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারটি আমরা মনে করি যে এবারের বাজেটে যেন বিশেষ গুরুত্ব পায় এবং তাদের জন্য যাতে সামাজিক খাতগুলোতে বরাদ্দ বেশি করা হয়। শুধুই যেন যে সোশ্যাল সেফটি নেটের অধীনে খাদ্য দেওয়া, এটির মধ্যেই যেন সেটি আবদ্ধ না থাকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য, এই সমস্ত জায়গাগুলোতেও যাতে ব্যাপকভাবে সরকারের বিনিয়োগ বাড়ে, সেটি প্রয়োজন রয়েছে। এর বাইরেও বর্তমান অর্থবছরে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর দুর্বলতা ও আসছে বাজেটে সেগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়েও পরামর্শ দিয়েছে সিপিডি, যেখানে নীতির ধারাবাহিকতা, সুশাসন ও সংস্কারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়ন আসছে অর্থবছরের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি, যা থেকে উত্তরণে কাঠামোগত সংস্কারের পরামর্শ দিয়েছে তারা। একদিকে অস্টারিটি চাই, একদিকে আমি চাই যে রাজস্ব বাড়ুক, সেই জায়গাতে যেন সামগ্রিকভাবে ন্যায্যতা নিশ্চিত হয়। তাহলেই কেবলমাত্র আমরা এই লিকেজগুলো কমিয়ে একটা সময় পরে গিয়ে অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতায় ফিরে আসতে পারবো এবং সেখান থেকে ধীরে ধীরে অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে এগুতে পারবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক শিক্ষার থেকে নেওয়া ঋণের বকেয়া পাওনা, বাড়তে থাকা ঋণের সুদ পরিশোধ, ঋণ পরিশোধের জন্য নেওয়া ঋণ সামনের দিনের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলেও জানিয়েছে সিপিডি। তাদের মতে, সামনে এই ধারা অব্যাহত থাকলে নষ্ট হতে পারে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি ও বিনিয়োগের পরিবেশ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালে উপকূলবর্তী ২০ জেলায় প্রায় ৭,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে এমন তথ্য উঠে এসেছে। রোববার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, সব মন্ত্রণালয়ের হিসেব শেষে আগামী ৯ তারিখ চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে, যা পরে তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে। ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন এখনও স্পষ্ট দেশের উপকূলের জনপদে। ঝড় আর অতিবৃষ্টিতে ভেঙেছে বাঁধ, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশের অন্তত ৪৮টি জেলার কৃষিতে রিমালের প্রভাব পড়েছে। ক্ষতি হয়েছে ৬২,৭৮৩ হেক্টর ফসলি জমি, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,০৫৯ কোটি টাকা। এর বাইরে ৭০০ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতির কথা জানিয়েছে মৎস্য অধিদপ্তর। আর সংরক্ষিত বনাঞ্চলের ক্ষতি নিরূপণ করছে বন ও পরিবেশ মন্ত্রণালয়।
আর এই পুরো কার্যক্রমের সমন্বয় করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল কিছু দুর্যোগ মন্ত্রণালয় বা ত্রাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন নয়। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থা তাদের আওতাধীন বিষয়াধীন ক্ষয়ক্ষতির পরিমাপ করে তা পুনর্নির্মাণ বা সংস্কার অথবা মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এরপরও ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি হিসাব তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। তাদের তথ্য বলছে, দেশের উপকূলীয় 20টি জেলা ঘূর্ণিঝড় রিমালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬,৮৮০ কোটি টাকা। এর মধ্যে 19 জেলায় ত্রাণ বিতরণের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এই 19টি জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণ কার্য নগদ 5,75,00,000 টাকা, 5,500 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেজ শুকনো খাবার, 200 ব্যান্ডেল ডেউটিন, গোখাদ্যের জন্য 2,45,00,000 টাকা, শিশু খাদ্যের ক্রয়ের জন্য 2,45,00,000 টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুর জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 50 লক্ষ টাকা নগদ ও 33 লক্ষ টাকা খাবারের জন্য সরবরাহ করা হয়েছে। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমন তথ্য জানিয়েছেন। রোববার রাজধানীর মিরপুরে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে তিনি একথা জানান। বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চালসহ বেশ কিছু পণ্যের আমদানি উন্মুক্ত রাখা হয়েছে। ভর্তুকি মূল্যে পণ্য কিনতে টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছেন সোহরাব হোসেন। নিজেও খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তবে ভ্যানে সবজি বিক্রি করে যে আয়, তা দিয়ে 3 সন্তানের পড়াশোনার ব্যয় মিলিয়ে মাসে একবার মাংস কেনারও সামর্থ্য থাকে না তার। ভরসা শুধু এই টিসিবির চাল ডালে। লাইনে মানে লাশ শরম থইয়ে আর কি আমাকে দাঁড়াইতে হয়েছে, কি করবো? মানে আমার মতো মানুষ আতাসে রতাসে, আমার তো লাইনে দাঁড়ানোর কোনো প্রশ্ন আসে না। এখন যে ইনকাম করি, সেই ইনকাম করে মানে সংসার পর্যায়ে নিয়ে টিকাইতে পারি না, যার কারণে আর কি এই লাইনে দাঁড়াইতে হয়েছে। হয়তো একটু সুবিধা আশ্রয় পাই, 5 কেজি চাল পাই, 1 কেজি ডাল পাই, 2 কেজি তেল পাই, এদের তো মোটামুটি একটু সহযোগিতা হয়, এই কারণে আর কি এই জায়গায় দাঁড়াইতে হয়েছে। শুধু সোহরাব হোসেন নয়, মাসওয়ারি কর্মসূচির অংশ হিসেবে টিসিবির জুন মাসের কার্যক্রমের বিক্রির প্রথম দিনেই পণ্য কিনতে এসেছেন নাসিম হোসেন আর নাজমা। বলছিলেন, এই পণ্যে কিছুটা সাশ্রয় হলেও মাসের বেশিরভাগ সময় যায় টানাটানিতে। মাসে অন্তত 2 বার পণ্য পাওয়া গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসারের ব্যয়ভার মেটানো কিছুটা সহজ হতো। মাসে যদি 2 বার হলে একটু সুবিধা হয়, এই তাহলে আমাদের মানে একটু ভয় না। 10 কেজি 15 কেজি দিলে ভালো হয়, আবার তেলের হারটা একটু বাড়াইলে টানাটানি হয়ে যায় বাজারে যে দাম। একটু যদি বেশি দিতে তাহলে তো ভালো হতো। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আসছে কোরবানি ঈদের আগেই সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেবে টিসিবি। আর আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে, যার আওতায় আসবে মধ্যবিত্তরাও। যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। এই কার্যক্রমকে গতিশীল করতে টিসিবির পণ্যের মজুদ বাড়ানো হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, চলতি বোরো মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় এবার চালের দাম বাড়ার শঙ্কা নেই। এবারও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে। আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে। আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। আপনারা এটাও হয়তো যদি খোঁজ খবর নেন, যেহেতু আপনারা মিডিয়ার মানুষ, আন্তর্জাতিক বাজারে চালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। টিসিবির এই কার্যক্রমে একজন কার্ডধারী প্রতি মাসে সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 লিটার মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারছেন। চালের দাম প্রতি কেজি 30 টাকা, প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা আর চিনি 70 টাকা। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল।
সেরা পণ্যের সেরা অফার। রাজবাড়ীতে খামার ও পারিবারিকভাবে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 65,000 গবাদি পশু। গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কমাতে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করছেন খামারিরা। রাজবাড়ীর প্রতিনিধি ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশাল আকারের এসব গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশুর হাটের জন্য। এক একটির ওজন 10 থেকে 20 মণ পর্যন্ত। পাশাপাশি রয়েছে মাঝারি ও ছোট আকারের গরুও। সামর্থ্যের কথা চিন্তা করে রাজবাড়ীর খামারিরা সব আকারের গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হচ্ছে খামারিদের। অনেকে খরচ কমাতে বেছে নিয়েছেন প্রাকৃতিক উপায়। কেনা খাবারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদিত গোখাদ্য খাওয়াচ্ছেন অনেক খামারি। উৎপাদন খরচও কমে গেছে খামারিদের। সকালে খাওয়ানো হয় ভুসি খাওয়ানোর পরে সকাল দুপুরবেলা আবার হচ্ছে আপনার খড় খাওয়ানো হয়। খড় খাওয়ানোর পরে রাত্রে হলে আমরা ঘাস খাওয়াই। খাবারের অনেক দাম বিদেই নিজের খাবার খাওয়াই দিয়ে একটু বাস থেকে বেশ পাচ্ছি, বুঝছেন। যদি বাইরের খাবার খাওয়াই তাহলে খুবই টাকার পরিমাণটা বাড়বে, সেই জন্য নিজের খাবার খাওয়াই। আমরা গরু পেছনে খুব যত্ন রাখি, বিধায় গরু আমাদের গরুগুলো খুব দৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণ। 50টার উপরে গরু প্রস্তুতি করছি আমরা। খাবার মনে করেন যে সুন্দর সুস্থ গরু প্রস্তুতি করছি। মনে করেন যে ঘাস খেয়ার খাওয়াইছি আমরা, কোনো মেডিসিন বাজে খাবার পিট খাওয়াই নাই, যাতে কাস্টমারের জনগণ ভালো গরু কোরবানি দিতে পারে। রাজবাড়ীতে 6,500 খামারি এবং গৃহস্থ কোরবানির জন্য প্রস্তুত করেছেন 65,000 পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রাম সহ অন্যান্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। সরকারের প্রচেষ্টা, আমরা সর্বতভাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা তৎপর আছি। আমাদের সিটিংয়ে আমরা সবসময় বলছি যে বাইরের দেশের থেকে, ইন্ডিয়া, মায়ানমার বা অন্য দেশ থেকে যদি গবাদি পশু না আসে, আমাদের দেশে যে গরু আছে সেটা দিয়ে আমাদের দেশের মানুষের কোরবানির চাহিদা মিটবে এবং খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে। ফলে তারা তাদের খামার টিকে থাকবে। আর তা না হলে যদি তারা ন্যায্য মূল্য না পায়, অচিরেই কিন্তু আমাদের আবার কোরবানির পশুর সংকট দেখা দেবে। পশু লালন পালনে খরচ কমাতে প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা নিচ্ছেন খামারিরা। এতে লাভবান হবেন বলে আশা করছেন তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসসি এক্স 18 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,233-এ। বেচা কেনা হয়েছে 349 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 219টির, আর অপরিবর্তিত আছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসি এক্স ক্লোজ হয়েছে 5,233.67 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 18.30 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 6.7% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল এবং এনবিএফআই সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই টেক্সটাইল এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ মোস্ট ট্রেডেড স্টক ছিল বিচ হ্যাচারি লিমিটেড, ফলোড বাই এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অ্যাপেলের পর এবার স্যামসাংকেও পেছনে ফেলেছে হুয়াওয়ে। ফোল্ডেবল স্মার্টফোন বিক্রিতে শীর্ষ অবস্থানে উঠে এসেছে চীনা কোম্পানিটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। 2023 সালে নিজস্ব চিপসেটে তৈরি মেট 60 সিরিজের ফোন এনে তাক লাগিয়ে দেয় কোম্পানিটি, যার প্রভাবে বছর শেষে হুয়াওয়ের আয় দাঁড়ায় $9,800 কোটি, যা 2022 সালের তুলনায় প্রায় 10% বেশি। আর চলতি বছর পিউরা 70 সিরিজের ফোন বাজারে আসার পর চীনের বাজারে রীতিমতো হুমকিতে পড়েছে আইফোন বিক্রি। হুয়াওয়ের এমন জনপ্রিয়তার প্রভাব পড়েছে তাদের তৈরি ফোল্ডেবল স্মার্টফোন বিক্রিতেও, যার উপর ভর করে বছরের প্রথম প্রান্তিকে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রিতে বিশ্বের 1 নম্বর তালিকায় উঠে এসেছে হুয়াওয়ে। পেছনে ফেলেছে এই সেগমেন্টে শীর্ষে থাকা স্যামসাংকে। এমনটাই উঠে এসেছে কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে।
হিসেব বলছে 2024 সালের প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি বেড়েছে 257%, আগের বছরের একই সময়ের তুলনায়। একই সময়ে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং এর বিক্রি নেমে এসেছে 23%, আগের বছর যা ছিল 58%। মূলত 5G মডেলগুলোর কারণে হুয়াওয়ে ফোল্ডেবল ফোনের বিক্রি বেড়েছে, এমনটাই বলছে কাউন্টার পয়েন্ট। বছরের প্রথম প্রান্তিকে মোট স্মার্টফোন বিক্রির 84% ছিল ফোল্ডেবল, যার মধ্যে অধিকাংশই ছিল 5G মডেলের। এ সময় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মেট X5 এবং পকেট 2। অন্যদিকে নতুন ডিভাইস উন্মোচনের ধীরগতি স্যামসাং এর ফোল্ডেবল ফোনের বাজারে মন্দার কারণ হতে পারে বলে মত বিশ্লেষকদের, যা কাটিয়ে উঠতে গ্যালাক্সি জেড ফোল্ড কি ও ফ্লিপ 6 বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি। হিসেব বলছে গেল কয়েক বছর ধরে ব্যবসা বাড়ছে ফোল্ডেবল ফোনের। 2023 সালে বৈশ্বিক ফোল্ডেবল ফোনের বাজার ছিল প্রায় $2,760 কোটি। আগামী 10 বছর যা 16% হারে বাড়তে পারে বলে পূর্বাভাস আছে বিশ্লেষকদের। সেই হিসেবে 2033 সালে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার $13,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।